কেমন আছো বন্ধুরা? ভালো আছো নিশ্চয়ই। এখন সূর্য কিছুদিনের ছুটি নিয়ে বৃষ্টিকে পাঠিয়েছে তপ্ত হয়ে যাওয়া ধরাকে সরস করতে। আর এই মরশুমে মিষ্টি প্রেমের গল্প শুনতে কার না ভালো লাগে বলো তো? তাই তো তোমাদের কথা মাথায় রেখে একটা নতুন প্রেমের গল্প শুরু করতে চলেছি। এই গল্পটি ধারাবাহিকভাবেই আসবে। গল্পটি প্রেমের হলেও এর মধ্যে রয়েছে ষড়যন্ত্র আর সাসপেন্স। গল্পটির নাম তুমি আসবে বলেই। গল্পটির রচনা ও গল্প পাঠে তোমাদের বন্ধু জলি। গল্পে যাওয়ার আগে একটা জরুরি কথা, যা আমি তোমাদের রোজ বলে থাকি। চারুলতার গল্পের ঝুলিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আজই করে ফেলো, আর বেল আইকনটা প্রেস করে রেখো। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে জানাতেও কিন্তু ভুলো না। চলো এবার গল্পটা শুনে আসি। আজ এই গল্পের প্রথম পর্ব। সকাল থেকে বিয়েবাড়িতে হইচই। পাশ থেকে কেউ একজন বলে উঠল, এই তোরা তাড়াতাড়ি যা, তপস্যাকে গিয়ে রেডি কর, গায়ে হলুদ তো এলো বলে। কথাটা বলেই মহিলাটি তাড়াতাড়ি কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে তপস্যার বান্ধবীরা সবাই ওকে রেডি করার সাথে সাথে হাসি ঠাট্টাতে মেতে উঠল। তপস্যা সান্যাল, বয়স 23 বছর, গায়ের রং শ্যামলা, তবে ওর চোখ নাক মুখ একদম প্রতিমার মতো। মাথায় বেশ লম্বা চুলও আছে, চেহারা মেয়েধীন, দেখতে বেশ সুন্দরী। তপস্যার মার দীর্ঘ তপস্যার পর ওর জন্ম হয়, তাই ওর নাম তপস্যা। রুমকি আর তানিশা এরা দুজন তপস্যার বান্ধবী। ওকে ফুলের সাজে সাজিয়েছে আর অপেক্ষা করছে গায়ে হলুদের তত্ত্ব আসার। অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু পাত্রপক্ষের দেখা নেই। তপস্যার শ্যামবর্ণ গায়ের রং আজ যেন একটু বেশি উজ্জ্বল লাগছে, আর বড় দুটি কাজল নয়না হরিণীর মতো চোখগুলো ভবিষ্যতের স্বপ্ন দেখছে স্বপ্নীলকে নিয়ে। আজ ওর যার সাথে বিয়ে হবার কথা তারই নাম স্বপ্নীল দাশগুপ্ত। স্বপ্নীলের সাথে 2 বছরের সম্পর্কের পর অবশেষে পরিণতি পেতে চলেছে ওদের ভালোবাসা। ছেলেটি একটি আন্তর্জাতিক কোম্পানিতে কর্মরত। সোশ্যাল মিডিয়া থেকে ওদের আলাপ হয়েছিল। ওর বাড়িতে বাবা মার একটা ছোট বোন আছে। তপস্যাকে প্রথম দেখেই স্বপ্নীলের বাবা মার বোনের খুব পছন্দ হয়ে যায়। তারপরেই বিয়ের দিন স্থির করে দুই বাড়ির বড়রা মিলে। কেউ একজন এসে বলল, এই মনে হচ্ছে গায়ে হলুদ এসে গেছে। এই শুনে সবাই ছুটতে ছুটতে বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় উৎসুক নয়নে। সবাই দেখে বাড়ির সামনে একটা গাড়ি এসে থামল। তার মধ্যে থেকে একটি মেয়ে আর কয়েকজন বয়স্ক মহিলা ও একজন মাঝবয়সী ভদ্রলোক নেমে আসছেন। তাদের দেখে বাড়ির সবাই উলু আর শঙ্খধ্বনি দিতে লাগলো। ছেলের বাড়ির লোকেরা গেটের সামনে এগোতেই সব শব্দ থেমে গিয়ে একটা কালো জমাট মেঘ যেন সবার মুখে ফুটে উঠল। সাথে সাথেই সব থেমে গেল। স্বপ্নীলের বাড়ির লোকেদের হাতে কোনো গায়ে হলুদের সরঞ্জাম নেই, তার বদলে মুখে একরাশ লজ্জা আর অপমানবোধ মিশে আছে, আর সবারই মাথা নিচু হয়ে আছে। তপস্যার বাবা বিমানবাবু এগিয়ে এসে তাদের ভেতরে আসতে বললেন আর জানতে চাইলেন তাদের এই বিধ্বস্ত অবস্থার কারণ কি। তখনই স্বপ্নীলের বাবা অজয়বাবু ডুকরে কেঁদে ফেললেন বিমানবাবুকে ধরে। সবাই ওর মুখ দেখছে, কেউ কিছু বুঝতে পারছে না কিছুই। ঘটনার আকস্মিকতা সবাইকে যেন মুখ বধির করে দিয়েছে। অনেক কষ্টে স্বপ্নীলের মা জয়াদেবী বললেন, বাবু বাবু বাড়ি ছেড়ে চলে গেছে এই চিঠিটা দিয়ে। কথাটা শুনে সবার মাথায় যেন রোদ ঝলমলে আকাশে বিদ্যুৎ খেলে গেল। সবাই নির্বাক হয়ে তাকিয়ে থাকে। ততক্ষণে তপস্যাও নিচে নেমে এসেছে। সবাইকে এত গম্ভীর থেকে ওর বুকে অশনি সংকেত বাজতে থাকে। তপস্যা নিজেকে সংযত করে বিমানবাবুকে বলল, বাবা কি হয়েছে, তোমরা তো চিন্তিত কেন? জয়াদেবী ওর দিকে একটা চিঠি এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য মা। এটা কি? পড়ে দেখো মা, তাহলেই বুঝতে পারবে, কাঁদতে কাঁদতে বলল মহিলাটি। তপস্যার বুকের চঞ্চলতা যেন আর কয়েকগুণ বেড়ে গেল। কথাটা শুনেই ওর হৃৎপিণ্ডটা যেন লাফাতে লাগলো দুর্নিবার গতিতে।
গলার কাজটা ক্রমশ ভারী হয়ে আসতে থাকে ওর। ও ধীরে ধীরে চিঠিটা পড়তে শুরু করে। তপস্যা, আমি খুব দুঃখিত। আমি তোমাকে বিয়ে করতে পারছি না। আমি তোমার কাছে খুব অপরাধী, কিন্তু এই বিয়েটা হলে তুমি আর আমি কেউ সুখী হতাম না। আমি কালই জানতে পারলাম যে রাগিনী আমার সন্তানের মা হতে চলেছে। হঠাৎ একদিন রাগিনীর সাথে এক রাতে, তুমি বলো এই অবস্থায় আমি ওকে ছেড়ে কিভাবে তোমাকে বিয়ে করব? তাতে আমরা কেউ ভালো থাকবো না। ভগবানের অশেষ কৃপা, বিয়ের আগে জানতে পারলাম, নয়তো সর্বনাশ হয়ে যেত। আমি ওকে নিয়ে কানাডা শিফট করছি। ওর ওখানে আত্মীয় আছে। তোমার বাড়ি থেকে আশীর্বাদের যৌতুক যা দিয়েছিল সব তোমাকে দিয়ে দিলাম। আমাকে ভুল বুঝো না। একটা ভুল করে ফেলেছি, আর একটা ভুল করতে চাই না। ইতি তোমার ক্ষমা প্রার্থী, স্বপ্নীল। চিঠিটা পড়ে ওর চোখের জল যেন বাঁধ ভাঙা প্লাবন হয়ে ঝরে পড়ছে ওর গাল বেয়ে। অজয়বাবু সোনার জিনিসগুলো তপস্যার মার হাতে দিয়ে সবার থেকে ক্ষমা চেয়ে সবাই যেমন এসেছিল তেমনই চলে গেলেন। ইতিমধ্যে বাড়িতে বেশ গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ বলছে, এ মেয়ের কী কপাল, এখন এ মেয়ের বিয়ে কি করে হবে? কে করবে লগ্নভ্রষ্টা মেয়েরে বিয়ে? সবই কপাল দিদি। বলেই আস্তে আস্তে বাড়ি থেকে সমস্ত আত্মীয়রা সেই স্থান ত্যাগ করতে থাকে। বিমানবাবু আর অনিদেবী সিক্ত নয়নে বাকরুদ্ধ হয়ে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। তপস্যা কখন যে ওখান থেকে চলে গেছে সেটা তারা কেউই খেয়াল করেনি। হঠাৎ রুমকি বলে উঠল, তপস্যা কোথায়? কথাটা শুনে ওর বাবা মার যেন সম্বিত ফিরে আসে। ওরা দৌড়ে যায় ওর ঘরে। সেখানে ওকে দেখতে না পেয়ে সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। কিন্তু তখনই তারা শুনতে পায় তপস্যার গলার আওয়াজ, আমাকে আমাকে একা ছেড়ে দিন। তানিশা চেঁচিয়ে বলল, ছাদে মনে হয়। সবাই তখন ছাদের দিকে ছুটল। ছাদে পৌঁছে সামনের দৃশ্য দেখে সবার শিরদাঁড়াবে হিমশীতল ধারা বয়ে যায়। সবার পায়ের তলার মাটি যেন সরে যেতে থাকে ক্রমশ। তপস্যা ছাদের রেলিংয়ে উঠে দাঁড়িয়ে আছে, আর একটি ছেলে তাকে বুঝিয়ে যাচ্ছে, দেখুন এটা কিন্তু আপনি করবেন না। আপনি আপনার বাবা মার কথা ভাবুন। আপনার কিছু হয়ে গেলে তারা কি নিয়ে বাঁচবে বলুন তো? তারা তো আপনাকে খুব ভালোবাসে, তাই না? একজনের জন্য তাদের কেন শাস্তি দেবেন বলুন তো? তারা তো কোনো দোষ করেনি। আমার কাছে মৃত্যু ছাড়া কোনো পথ খোলা নেই। আমি সমাজে আর মুখ দেখাতে পারবো না। সবাই আমাকে দেখে নানা কথা বলবে, তাতে বাবা মার আরও কষ্ট পাবে। আর আমি মেয়ে হয়ে সেটা কি করে হতে দিতে পারি বলুন তো? রোজ রোজ মরার থেকে এটাই ভালো। কথাটা বলেই তপস্যার সামনের দিকে পা বাড়াতে যায়, আর তখনই ছেলেটি বলে ওঠে, আপনি ভুল ভাবছেন। কেন আপনি মুখ দেখাতে পারবেন না? আপনার কি দোষ? আপনি কি অন্যায় করেছেন? যে অন্যায় করেছে এটা তার দোষ। প্লিজ আপনি এমন কাজ করবেন না, প্লিজ। অনেক জন্মের পর মানুষ হয়ে জন্ম নেয়, আর সেটা আপনি এইভাবে নষ্ট করে দেবেন? কারোর জন্য নিজের মূল্যবান জীবনটাকে শেষ করবেন না। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। প্লিজ আপনি আমার হাতটা ধরুন, নেমে আসুন। কে বলতে পারে আগামী দিনগুলো হয়তো আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। জানেন তো, কোনো কিছু ভেঙেই কিন্তু একটা ভালো কিছু সৃষ্টি হয়। জীবন হয়তো আপনাকে ভালো কিছু দিতে চাইছে, তাই জন্যই হয়তো এসব হলো। সব ঝড় কিন্তু এলোমেলো করে দিয়ে যায় না, বরং অনেক সময় চারপাশের কিছু খারাপ জিনিসগুলোকে উড়িয়ে নিয়ে পরিষ্কার করে দেয়, যাতে আপনি সুন্দর করে আবার নতুন করে সাজাতে পারেন সব কিছু। হাতটা দিন প্লিজ। এতক্ষণ ধরে তপস্যা মন দিয়ে শুনছিল ছেলেটির কথাগুলো। তারপর সামনের দিকে ঘুরে ছলছল চোখের হাতটা বাড়িয়ে দেয় ছেলেটির দিকে। ছেলেটি হাতটা ধরে ওকে নামাতে যাবেই ঠিক সেই মুহূর্তে তপস্যার পাটা শাড়িতে লেগে সে ঝুলতে থাকে ছাদের দেয়ালে।
সেটা দেখে সবাই আঁতকে উঠে চিৎকার করে। সেই দৃশ্য দেখে উর্মিদেবী মূর্ছা যান। ছেলেটি হাঁপাতে হাঁপাতে বলে, আমার হাতটা শক্ত করে ধরুন, শক্ত করে ধরুন, আর আর ওঠার চেষ্টা করুন। ভয় পাবেন না, একদম ভয় পাবেন না, আমি আছি তো, আপনার কিচ্ছু হবে না। রুমকি আর তানিশা গিয়ে হাত লাগালো। অনেক চেষ্টার পর ছেলেটি তপস্যাকে টেনে তুলে আনতে সক্ষম হয়। তখনই তপস্যা ছেলেটির কোলে ঢলে পড়ে, জ্ঞান হারায়। ছেলেটির নাম অভিমন্যু গাঙ্গুলি, বয়স প্রায় 28 বছর। গায়ের রং তপস্যার মতো শ্যামবর্ণ, উচ্চতা প্রায় 5 ফুট 10 ইঞ্চি, নির্মেদ শরীর, মাথা ভর্তি ঘন চুল। অভিমন্যুর হাসিটা বেশ মায়াবী ও ভুবন ভোলানো। তপস্যার পাড়াতেই থাকেও। ওর নিজস্ব গ্রোসারির ব্যবসা আছে, এছাড়া গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসাও আছে। পাড়ার সবাই ওকে অভি বলেই ডাকে। সৎ ও চরিত্রবান ছেলে বলেই পাড়ায় সুনাম আছে ওর। ঘণ্টা দিনেক পর তপস্যা আর উর্মিদেবীর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরেই তপস্যা বাবা মাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অভিসহ অনেক মানুষই তখন ওই ঘরে উপস্থিত। এটা এটা কি করতে যাচ্ছিলি তবু, বলেই উর্মিদেবী ওকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। বিমানবাবু চোখের জল মুছে অভিকে হাত ধরে বলল, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব বাবা, আমার ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই। কথাটা বলেই উনি অভির হাত ধরে কেঁদে ওঠেন। অভি ওনাকে ধরে বাইরে নিয়ে যায়। ওই ঘরেই দাঁড়িয়েছিল এক মহিলা। এতক্ষণ তিনি সব কিছুই দেখেছেন। বিমানবাবু আর উর্মিদেবীর মানসিক অবস্থা দেখে উনি বলে ওঠে, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তো আমার ছেলে অভির সাথে তপস্যার বিয়ে দিতে চাই। কথাটা শুনেই উর্মিদেবীর চোখ খুশিতে ঝলমল করে ওঠে। বাইরে বিমানবাবু দাঁড়িয়েছিল। উনিও এই কথা শুনে দ্রুত পায়ে ভেতরে ঢুকে আসে। পিছনে অভিও। অভির মা নীরা দেবী অভির দিকে একবার তাকায়, তারপর ওর দিকে এগিয়ে গিয়ে বলল, আমি জোর করছি না, আপনাদের যদি অভিকে পছন্দ হয় তো হ্যাঁ বলবেন। আমার ছেলে বলে বলছি না, ও কিন্তু খুব ভালো ছেলে, আপনি পাড়ার সবার থেকে জানতে পারেন। তবে হ্যাঁ, আমার ছেলে বেশি লেখাপড়া করতে পারেনি, ছোটোবেলাতেই সংসারের হাল ধরতে হয়েছে তো তাই। তবে আপনাদের মেয়ে উচ্চশিক্ষিত, চাকরি করে, পছন্দ নাই হতে পারে, তাই পুরো ব্যাপারটা আপনাদের ওপর ছেড়ে দিলাম। বলেই উনি আর অভি ঘর থেকে চলে যায়। ওই ঘরেই দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা আত্মীয় বলে উঠল, না করো না, তোমার মেয়ের কপালটা ভালো, যেই সহৃদয় ব্যক্তি রাজি হয়েছে। পড়াশোনার কি আছে, পড়াশোনায় কি সব নাকি? তুমি দেখলে না ছেলেটা কত সুন্দরভাবে ওকে ভুলিয়ে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলো। হ্যাঁ করে দাও বৌমা, হ্যাঁ করে দাও, দেখবে এই ছেলের কাছেই তোমার মেয়ে সুখী হবে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন মা। বিমানবাবু তপস্যার দিকে এগিয়ে গিয়ে বললেন, রাজি হয়ে যা মা, আমরা আর কদিন, তারপর তো তোর কি হবে একবার ভেবে দেখেছিস? আর দেখ, এই তো 2টো বাড়ি পরেই ছেলেটার বাড়ি, আমরা তো সবসময় তোকে দেখতেই পাবো, তুইও তো আসতে পারবি যখন তখন। এর থেকে ভালো আর কি হতে পারে মা, না করিস না। তপস্যা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বেশ কিছুক্ষণ পরে বলল, আমি কিছু ভাবতে পারছি না, তোমরা যা ভালো কিছু করো। বিমানবাবু ছুটে এসে নীরা দেবীর সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলল, আমার আমার মেয়ে রাজি হয়েছে, আপনাদের অভিকেও বেশ পছন্দ আমাদের। আমি তো অনেক দিন ধরেই ওকে চিনি, ও খুব ভালো ছেলে, এ পাড়াতে এমন ছেলে আর 2টো নেই। অভি মুচকি হেসে বিমানবাবু আর নীরা দেবীকে প্রণাম করে। কেমন লাগলো বন্ধুরা প্রথম পর্ব? সকলে কমেন্ট করে জানাবে কিন্তু। পরের পর্ব নিয়ে পরশুদিনই হাজির হচ্ছি। ভালো থেকো, টাটা।